ভাইয়া ঝাপসা তো। হ্যাঁ, ঝাপসা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এখন ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। ওই তো, সমস্যা নাই, আমি সামনে আসলে ঠিক হয়ে যাবে। ফোকাস একটু সমস্যা নিতেছে বোধহয়, হয়তো বা ক্যামেরায় চার্জ একটু কমে গেছে। সমস্যা নাই। আহ, না, আমার চেহারা দেখেও মন গলে নাই আসলে। ডাক্তারদের মন অনেক শক্ত। যারা মানুষ কাটতে পারে তাদের মন আসলে নরম হওয়া উচিত না। আচ্ছা, আসো। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার আজকে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গ্রেটেস্ট একটা ক্লাস। আমাদের পরমুখী রসায়নের যেই পার্টটায় আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয় সেইখান থেকে আমরা শুরু করব। সেটা হচ্ছে, অবশ্যই বই নিয়ে বসবা, খাতা নিয়ে বসবা। সাসপেনশন এবং কোয়াগুলেশন 5.6, 582 পৃষ্ঠা আমার বইতে ছিল, তোমাদের নতুন বইতে হয়তো আর একটু পৃষ্ঠা বেশি হবে। এখানে কিছু বেসিক জিনিস বুঝে আমাদের মুখস্থটা করতে হবে, ঠিক আছে? কাহিনী হচ্ছে, একটা মিশ্রণ আহ বলতে আসলে আমরা কি বুঝি? দুই বা ততোধিক যৌগ, যৌগের একটা সংযুক্তি। অর্থাৎ এখানে মিনিমাম দুইটা বস্তু থাকবে। তো মিশ্রণ মানেই তুমি বুঝতেছো যে দুইটা বস্তু থাকে। ধরো আমি এখানে একটা টেস্ট টিউবে আমি একটা মিশ্রণ নিছি। কি নিছি? একটা মিশ্রণ নিছি। তুমি দেখতেই পাইতেছো যে মিশ্রণের এ উপাদানটার পরিমাণ বেশি। কোন মিশ্রণে যার যে উপাদানের পরিমাণটা বেশি হয় তাকে বলা হয় তাকে বলা হয় বিস্তারণ মাধ্যম। কি বলা হয়? বিস্তারণ মাধ্যম বলে। আর তুমি দেখতেই পাইতেছো যে আমাদের টেস্ট টিউবে লাল উপাদানটার পরিমাণ কম। একটা মিশ্রণে যে উপাদানের পরিমাণ কম হয় তাকে বলা হয় বিস্তারিত বস্তু কণা। বিস্তারিত বস্তু কণা। তাহলে তুমি ধরো 10 কেজি চিনির মধ্যে 1 কেজি পানি ঢেলে দিছো, তাহলে বলো তো বিস্তারণ মাধ্যমটা কি? এনিওয়ান এনিওয়ান বলো। 10 কেজি চিনির মধ্যে 1 কেজি পানি ঢেলে দিছো, বলো তো বিস্তারণ মাধ্যম কি? পানি। না। চিনি ভাইয়া। গুড। যেটার বেশি, আমি একটু আগে বলছি যে যেটা বিস্তারণ মাধ্যম তার পরিমাণ হবে কি সবসময় বেশি। আর যেটা বস্তু কণা সেটা হচ্ছে সবসময় পরিমাণ হবে কম। তাহলে 10 কেজি চিনি বেশি নাকি 1 কেজি চিনি বেশি? 10 কেজি চিনি বেশি। তাহলে যেটা সেটা হচ্ছে বিস্তারণ মাধ্যম। কথা বোঝা গেছে? আর যেটা কম সেটা হচ্ছে বিস্তারিত বস্তু কণা। অর্থাৎ তুমি যদি 10 কেজি চিনির মধ্যে 1 কেজি পানি ঢেলে দাও, তাহলে 10 কেজি চিনিটাই হচ্ছে, চিনি হচ্ছে মাধ্যম আর পানি হচ্ছে বস্তু কণা। এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। গুড। চিনি বলতেছ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো। তো মিশ্রণটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। কি মিশ্রণ? সমসত্ব বা স্বচ্ছ, স্বচ্ছ মিশ্রণ। মানে কি, এখানে জিনিসটা আসলে কি বোঝায়? যে এখানে যদি তুমি মিশ্রণটা তৈরি করো, মিশ্রণটা দেখতে একদম স্বচ্ছ হবে। এই সমসত্ব মিশ্রণ বা স্বচ্ছ মিশ্রণকে আমরা দ্রবণ নামে চিনি। আমরা কি নামে চিনি? দ্রবণ। দ্রবণের যে উপাদানের পরিমাণ বেশি তাকে দ্রাবক বলে, এবং যে উপাদানের পরিমাণ কম তাকে দ্রব বলে। এখন তাহলে আমি যদি তোমাকে কিছু এক্সাম্পল বলি, যেরকম ধরো আমি পানির সাথে, ধরো সেখানে পানির পরিমাণ বেশি, পানির সাথে আমি চিনি দেই, পানির সাথে আমি গ্লুকোজ দেই, বা পানির সাথে আমি লবণ NaCl দিই, তুমি জাস্ট একটা বেসিক কনসেপ্ট চিন্তা করো। তুমি পানির সাথে চিনি গুলাও, লবণ গুলাও, গ্লুকোজ গুলাও, সেটা দেখতে স্বচ্ছ হয়। তাহলে স্বচ্ছ মানেই সেটা দ্রবণের উদাহরণ। তাহলে আমরা নিচের কোনটি দ্রবণ নয় এই কোশ্চেনটা দেখলেই পারবো। একটা পানির মধ্যে তুমি কাদা মিশাও তো, একটা পানির মধ্যে তুমি কাদা মিশাও, সেটা কি স্বচ্ছ হবে? হবে না। রক্ত, সেটা কি স্বচ্ছ? না। এবং মিশ্রণের আর এক প্রকার উদাহরণ হচ্ছে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব, আগে বুঝো তারপরে নোট ঠোট করে, আমি সময় দিব, স্ক্রিনশট নিতে পারবা, কোনো সমস্যা, আগে বুঝো। অসমসত্ব মিশ্রণ বা অস্বচ্ছ মিশ্রণ। অস্বচ্ছ মিশ্রণ, সহজ কথায়
যেই মিশ্রণটা স্বচ্ছ না তা সেটাই হচ্ছে অসমসত্ব। এখন অসমসত্ব মিশ্রণ আবার দুই প্রকার। কি কি? একটাকে আমরা বলি কলয়েড, আর একটাকে আমরা বলি হচ্ছে সাসপেনশন। একটাকে আমরা কি বলি? কলয়েড, আর একটাকে কি বলি? সাসপেনশন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা জানলাম যে মিশ্রণ, মিশ্রণ মানে মিনিমাম দুইটা উপাদানের সংযুক্তি, যেটা বেশি সেটা মাধ্যম, যেটা কম সেটা বস্তুকণা, এবং সেই প্রেক্ষিতে আমরা দুই ভাগে ভাগও করে দিছি, দুই ভাগে ভাগও করে দিছি। ঠিক আছে, গেল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে এই যে ভাগটা করলেন এটা কেন স্বচ্ছ হচ্ছে আর এইটা কেন অস্বচ্ছ হচ্ছে? স্বচ্ছ মানে কি? তুমি পানির মধ্যে যখন চিনি ঢালতেছো তখন তুমি চিনিটা দেখতে পাইতেছো না। অর্থাৎ এই বিস্তারিত বস্তু কণার আকারের উপর ভিত্তি করতেছে যে আইদার সেটা স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে। যেমন আমাদের সমসত্ব বা স্বচ্ছ মিশ্রণের বেলায় বিস্তারিত বস্তু কণার আকার হয় 0.1 থেকে 2 ন্যানোমিটার। কলয়েড কখন হয়? যখন বিস্তারিত বস্তু কণার আকার 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। আর সাসপেনশন হয় যখন 500 ন্যানোমিটারের চেয়ে বড় কোনো কণা মিশ্রিত হয়ে মিশ্রণ তৈরি করে। এই যে ন্যানোমিটারের আকারগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি সহজভাবে বুঝতে পারতেছো, তাই না? আস্তে আস্তে বড় হবে। তাহলে 0.1, 2, 500, 0.1, 2, 500, 0.1 to 2 ন্যানোমিটার হলে সেটা হচ্ছে আমাদের মিশ্রণ বা দ্রবণ। আর যদি 2 থেকে 500 হয় সেটা কলয়, 500-র বেশি হলে সাসপেনশন। সহজ জিনিস। এখন সহজ তো হইল, সহজ হওয়ার সাথে সাথে আমাদের আরো কিছু জিনিস পড়তে হবে। বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে যদি আমি একটু কমন সেন্স খাটায় বলতে বলি যে বলো তো, যে তুমি কোন লবণের দ্রবণের মধ্যে বাইরে দিয়ে কোন লবণের কণা কি দেখতে পাবা? পাবা না। বাইরের চোখ দিয়ে বা মাইক্রোস্কোপ দিয়ে পানির মধ্যে তুমি যদি লবণ গুলাও, তুমি লবণ দেখতে পারবা না। এটা কমন সেন্স না? তার মানে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কথা, এটা যদিও ইম্পর্টেন্ট না এমসিকিউ এর জন্য, তারপরে আমি ছকটা মুখস্থ করাই দিব। সেটা হচ্ছে এটা পুরা স্বচ্ছ হওয়ার কারণে অদৃশ্য। যেটা স্বচ্ছ, মনে রাখবা, যেটা স্বচ্ছ সেটাই হচ্ছে অদৃশ্য। এখন কলয়েড কণার আকার আর সাসপেনশন কণার আকার যেহেতু বড়, যেহেতু এরা অস্বচ্ছ, তুমি 100% বুঝতে পারবা, তাই না? বুঝতে পারা মানে কি? তুমি দেখতে পাচ্ছ। তাহলে 100% সেটা তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবা। কি? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবা। সাধারণত কলয়েডটা যেহেতু আবার সাসপেনশনের চাইতে ছোট, সেটা দেখতে হলে আলট্রা মাইক্রোস্কোপ লাগে। কি লাগে? আলট্রা মাইক্রোস্কোপ। আর সাসপেনশন তুমি খালি চোখেও দেখতে পারবা, আবার তুমি সাধারণ মাইক্রোস্কোপেও দেখতে পাবা, সাধারণ মাইক্রোস্কোপেও দেখতে পাবা। ঠিক আছে? এখন আমরা বললাম দ্রবণের যে উদাহরণগুলা ছিল সেই উদাহরণগুলা মুখস্থ করে ফেলছি। আমরা কলয়েডের উদাহরণ মুখস্থই করব না, আমরা সাসপেনশনের উদাহরণ মুখস্থ করবো। কলয়েডের উদাহরণ আমি একটু পরে তোমাদেরকে মুখস্থ করাবো। ঠিক আছে? একটু পরে মুখস্থ করাবো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে সাসপেনশনের যে উদাহরণটা, সেই সাসপেনশনের উদাহরণটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কিভাবে মনে রাখা যায়? দেখো, সেটা হচ্ছে, ধরো তোমার বস বা আমার বস আমাকে সাসপেন্ড করছে। কি করছে? সাসপেন্ড করছে। এই সাসপেন্ড করায় আমি তার মুখে কাদা ছুঁড়ে মারছি। তার মুখে কি ছুঁড়ে মারছি? কাদা ছুঁড়ে মারছি। তাহলে জিনিসটাকে সুন্দর করে এভাবে লিখবো যে সাসপেন্ড করায় কাদা ছুঁড়ে মেরেছে, তাই না? জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, যে সাসপেনশন তুমি বুঝতে পারতেছো যে সাসপেন্ড দিয়ে কি বুঝাচ্ছি? সাসপেনশন। এটা যে সাসপেনশনের উদাহরণ সেটা বুঝাচ্ছি। করায়, ক দিয়ে মনে রাখতে হবে কলেরা ভ্যাকসিন। কি ভ্যাকসিন? কলেরা ভ্যাকসিন। আমি তোমাকে আরো কিছু পড়াবো, সমস্যা নাই। র, র দিয়ে হচ্ছে রক্ত। আর কাদা, তার মানে পানিতে কাদার মিশ্রণ। পানিতে পানিতে কাদার মিশ্রণ।
কাহিনী হইতেছে তুমি যদি পানিতে কিছু পরিমাণ পানিতে কাদা নাও, কালকে এক্সপেরিমেন্টটা করতে পারো, গ্লাসের মধ্যে পানি নিয়ে কাদা নিলা, বেশ খানিক কাদা নিলা, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাখবা, রাখার পরে দেখবা গ্লাসের উপরের দিকে পানি আর নিচের দিকে কাদাটা জমে গেছে না। দিস ইজ সাসপেনশন। মানে সাসপেনশন হচ্ছে এমন একটা মিশ্রণ যেখানে দুইটা বস্তু আলাদা হয়ে যায়, একসাথে থাকে না, অধঃক্ষিপ্ত হয়। তাইলে এই দ্রবণটা কি সুস্থিত হবে না অস্থিত হবে? কমন সেন্স কাজে লাগাই বলা যায় যে আমাদের যে সাসপেনশন সেই দ্রবণটা হচ্ছে অস্থিত। সেটা কি অস্থিত? কারণ সুস্থিত হলে তো দুইটা আলাদা হইতো না। তুমি সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে চিনি নাও, লবণ নাও, আজীবন রাখো, কখনোই কি পানির নিচে লবণ পড়বে? পড়বে না। পানির নিচে চিনি পড়বে? পড়বে না। গ্লুকোজ পড়বে? পড়বে না। তার মানে তুমি দ্রবণ যেটা সেটাও বললাম সুস্থিত দ্রবণ। কি দ্রবণ? সুস্থিত দ্রবণ। এখন কলয়েড কি সুস্থিত না অস্থিত? উত্তর হচ্ছে সুস্থিত। কলয়েড কণার সুস্থিতির কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, একটু পরে পড়বো। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট দুইটা বৈশিষ্ট্য আছে কলয়েডের। একটাকে বলা হয় ব্রাউনীয় গতি। কি গতি? ব্রাউনীয় গতি। গতির কারণে গতির কারণে দেখো এরা অস্থিত মানে কি, এরা নিচের দুইটা দিক আলাদা হয়ে গেছে, এদের মধ্যে কোনো চলন নাই, গতি নাই। এজন্যই মাটির কণাগুলা নিচে চলে আসছে, কাদা মাটির কণাগুলা। কিন্তু কলয়েড কণার মধ্যে এক প্রকার গতি আছে, নাম হচ্ছে ব্রাউনীয় গতি। আবিষ্কারক আইনস্টাইন, একটু পরেই পড়াবো। এই ব্রাউনীয় গতির কারণে কলয়েড কণাগুলো আমার বিস্তারিত মাধ্যমে এদিক সেদিক এদিক সেদিক ছোটাছুটি করে, ফলে এরা কখনোই অধঃক্ষিপ্ত হয় না। তাহলে এই যে ব্রাউনীয় গতি, আর একটা আছে হচ্ছে আমাদের টিন্ডাল প্রভাব, একটু পরেই পড়াবো টিন্ডাল প্রভাব। এই টিন্ডাল প্রভাব, এই দুইটা বিষয় বা বৈশিষ্ট্য থাকার কারণে কলয়েড এরাও অত্যন্ত সুস্থিত হয়। এরাও কি হয়? সুস্থিত হয়। তাহলে একমাত্র সাসপেনশনই হচ্ছে অস্থিত, বাকি দুইটাই হচ্ছে সুস্থিত। তাহলে আমরা এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে ব্রাউনীয় গতি ও টিন্ডাল প্রভাব আমরা জানতে পারলাম। তাহলে তোমাকে আমি যদি প্রশ্ন করি ব্রাউনীয় গতি ও টিন্ডাল প্রভাব কার বৈশিষ্ট্য, তুমি সুন্দর করে উত্তর দিবা কলয়েডের বৈশিষ্ট্য। তাহলে যদি সেটা কলয়েডের বৈশিষ্ট্য হয়, সেটাকে আর কোনো দুইটাই উপস্থিত থাকবে? থাকবে না। সাসপেনশনের ব্রাউনীয় গতি আছে? নাই। টিন্ডাল প্রভাব আছে? নাই। দ্রবণের ব্রাউনীয় গতি আছে? নাই। টিন্ডাল প্রভাব আছে? নাই। দ্যাটস অল। আশা করি আমি তোমাকে বিষয়টা সুন্দরভাবে বুঝাইতে পারছি। একটা গুরুত্বপূর্ণ কথা, উদাহরণ তো প্রত্যেকটা উদাহরণই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেরিয়াম সালফেট। খেয়াল করো, বেরিয়াম সালফেট অন্ত্রের ইমেজিং কাজে আমরা ব্যবহার করি বেরিয়াম সালফেট। সালফেটে কি আছে? সা আছে না? সালফেট লিখতে হলে কি লাগে? দন্ত স, সা। সা দিয়ে মনে রাখবা সাসপেনশন। তাহলে সাসপেনশনের উদাহরণ নিচের কোনটি সাসপেনশনের উদাহরণ? খুবই খুবই কমন একটা কোশ্চেন। কি কি পাইছি? সাসপেন্ড করায় কাদা ছুঁড়ে মেরেছে, কলেরা ভ্যাকসিন, রক্ত, পানিতে কাদার মিশ্রণ, আর বেরিয়াম সালফেটের সা দিয়ে কি মনে রাখবো? সাসপেনশন। ভাইয়া, হ্যাঁ বলো। অনুশীলনে তো হচ্ছে ইয়াতে সাসপেনশনে তো দেওয়া আছে যে রক্ত আর কর্দমাক্ত মাটি, এটা তো ডেন্টালেও আসছিল। হ্যাঁ। কোনটি সাসপেনশনের উদাহরণ? ওখানে হচ্ছে ওরা কর্দমাক্ত মাটি নিছিল, না না রক্ত না দেয় নাই। না না না, কর্দমাক্ত মাটি মাটি নেয় নাই। কর্দমাক্ত মাটি নেয় কোন নাই, ভুল বলা। ওয়েট, কর্দমাক্ত মাটি অনুশীলনে নেওয়ার কথা না। কোনটি দেওয়া? দাঁড়াও দাঁড়াও, তুমি কোন কোশ্চেন বলছো আমি বুঝতে পারছি এইখানে। এই যে 27 নাম্বার যে কোশ্চেনটা, ওয়েট আমি তোমার এখনই এই জিনিসটা ই করে দিই, দাঁড়াও। লাস্টের পৃষ্ঠার আগের পৃষ্ঠা। এই যে এই উদাহরণটাই তো তুমি কথাটা বলতেছো, 27 নাম্বার পৃষ্ঠাটা, এটা হচ্ছে তোমার রাইট। এই যে সাসপেনশনের উদাহরণ কোনটি? 100% এটা রক্ত হবে। কেন হবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি, সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি, চিন্তার কারণ নাই। তার আগে আমরা এইটুক পর্যন্ত আশা করি বুঝতে পারছি।
এইটুক পর্যন্ত আশা করি বুঝতে পারছি, এইটুক নিয়ে কারো কোনো সমস্যা নাই। আমরা একটু বইয়ের মধ্যে ঢুকি। ও তার আগে এই যে ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, একটা স্ক্রিনশট নাও। বোঝা যাচ্ছে তো? বোঝা গেলে স্ক্রিনশট নাও, বোঝা গেলেই হলো, নাকি আরো বড় করব বলো? একটু জুম করলে ভালো হতো। আচ্ছা জুম করে আমি তোমাকে, ও দাঁড়াও, দুইটা পার্টে দিচ্ছি, ঠিক আছে? একটু বড় করে দেখাই, বুঝতে সুবিধা হবে। নাও, এবার একটা নাও, এবার একটা স্ক্রিনশট নাও। ওকে ডান। নিচের দিকে আসো, এখন আর একটা স্ক্রিনশট নাও। ওকে ডান, ঠিক আছে। এখন তুমি বইয়ের মধ্যে আসো, আমি তোমাকে এই সাসপেনশনের এই জিনিসগুলাই তোমাকে পড়াইছি। এই ছকটাই আসলে তোমাকে পড়াইছি। এখন খেয়াল করো, তুমি যে এই প্রশ্নটা বলছো সেটা হচ্ছে, এখানে একটা খেয়াল করো, যে কথাটা বুঝতে হবে। তোমার যে কোশ্চেনটা করছো, তোমার প্রশ্ন ছিল হচ্ছে কর্দমাক্ত মাটি। খেয়াল করো, কর্দমাক্ত মাটি, আর এখানে উদাহরণ আছে পানিতে কাদার মিশ্রণ, আমিও সেটাই লিখছি। কখনোই কর্দমাক্ত মাটি এটা সাসপেনশনের উদাহরণ হবে না। রক্ত একটা আদর্শ সাসপেনশন। তুমি অ্যান্টাসিড খাও, একটা আদর্শ সাসপেনশন, ঠিক আছে? অ্যান্টাসিড বলতেছি, কলেরা ভ্যাকসিন, আদর্শ সাসপেনশন। খবরদার ওইটা দাগানো যাবে না। ওইটা উত্তর কে নিছে? ওইটা উত্তর কখনোই না। আমি যতগুলো অ্যান্সার দেখছি সবগুলা রক্ত নিছে, এবং এটা বইয়ের অনুশীলনী কোশ্চেন, তুমি বলছো এটা অনুশীলনীতে আসছে। আচ্ছা আসো, এখন দেখো এইখানে তাহলে আমি বললাম তোমার টোটাল ছকটা পড়াই দিছি। জাস্ট যেই জিনিসটা পড়াই নাই সেটা হচ্ছে কলয়েডের উদাহরণ, একটু পরেই আমি আসতেছি। সেটা হচ্ছে এই জায়গাটায় কলয়েড কি জিনিস, যদিও একটু ঝাপসা লাগতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা আগে দাগাও, আমি তোমাকে মুখস্থ করাই দিব সবকিছুই। সেটা হচ্ছে কলয়েডের উদাহরণ হলো দুধ বা মিল্ক। প্রকৃতপক্ষে দুধ হলো কলয়েড শ্রেণীর একটি ইমালশন। এটা লাইনটা দাগাও, আগে দাগাও। এবং নিচের দিকে কথা আছে, এখানে অনেক কিছুই কথা বলছে, এই জায়গাটায় কথা, সেটা হচ্ছে কলয়েডের বিশেষ ধর্ম হচ্ছে এক, ব্রাউনীয় গতি, দুই, টিন্ডাল প্রভাব। প্রকৃতপক্ষে ব্রাউনীয় গতি কি জিনিস? কলয়েড মিশ্রণে বিস্তারিত বস্তু কণাগুলো যেই গতি নিয়ে পরস্পর বিভিন্ন দিকে ঘুরতে থাকে, এটাকে আমাদের ব্রাউনীয় গতি বলে। তোমাকে জানতে হবে দুইটা কথা। ব্রাউনীয় গতি একমাত্র কলয়েড কণার থাকে। দুই নাম্বার, ব্রাউনীয় গতির আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন। তাহলে ব্রাউনীয় গতির নিচে ছোট্ট করে লিখে রাখো আইনস্টাইন। আশা করি এটা সবাই জানো। আচ্ছা, এখন আর একটা কথা হচ্ছে টিন্ডাল প্রভাব কি জিনিস। টিন্ডাল প্রভাবে আমরা একটু আসি। সেটা হচ্ছে আহ এই যে এই জায়গাটায় আর একটা লাইন আছে, ব্রাউনীয় গতি, কলয়েড অবস্থার স্থায়িত্ব প্রদানে ব্রাউনীয় গতির ভূমিকা আছে। প্রধান ভূমিকাই হচ্ছে ব্রাউনীয় গতি। তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে কলয়েড কণার সুস্থিতির কারণ কোনটি, তুমি যদি সেখানে ব্রাউনীয় গতি দেখো, তুমি চোখ বুঝে ব্রাউনীয় গতি দাগাই দিবা। আমি কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? আচ্ছা আসো, এরপরে আসো, সেটা হচ্ছে টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাব জিনিসটা কি? কলয়েড কণা আলো বিচ্ছুরণ করতে পারে। যদি কলয়েড কণাকে তুমি এই 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো, তথা দৃশ্যমান আলো প্রদান করো কলয়েডের মধ্যে, ঠিক আছে, তখন সেই কলয়েড কণাগুলো আলোক তরঙ্গটাকে বিচ্ছুরিত করতে পারে। এইটাকেই টিন্ডাল প্রভাব বলে। অর্থাৎ আলোক রশ্মি বিচ্ছুরণ করাকে, কলয়েড কণা কর্তৃক আলোক রশ্মি বিচ্ছুরণ করাকে কি বলা হয়? টিন্ডাল প্রভাব বলা হয়। কার বৈশিষ্ট্য? আমরা পড়ছি আমাদের কলয়েড কণার বৈশিষ্ট্য। এখন টিন্ডাল প্রভাবের কিছু ব্যবহার আছে, এই জিনিসটা একটু রিডিং দিবা। এই জিনিসটা রিডিং দিবা, মুখস্থ করা লাগবে না, রিডিং দিবা। নিচের দিকে কিছু জিনিস দাগানো আছে, হুদাই দাগানো আছে, এখান থেকে কিছু লাগবে না আসলে, রিডিং দিতে পারো। মেইন যে কাহিনীটা, এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে আহ কলয়েডের প্রস্তুত প্রণালী। এই জায়গাটা কলয়েডের প্রস্তুত প্রণালী, দেখো কলয়েডের প্রস্তুত প্রণালীর 1 নম্বর পদ্ধতি হচ্ছে পেপটাইজেশন। পেপটাইজেশন এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে এখান থেকে এমসিকিউ প্রশ্ন করবে, পেপটাইজেশন পদ্ধতিতে কোন মিশ্রণ তৈরি করা হয়?
উত্তর হচ্ছে কলয়েড। এরপরে এখান থেকে কিচ্ছু লাগবে না, 2 নম্বরে চলে আসো, সেটা হচ্ছে বিজারণ পদ্ধতি। কিচ্ছু লাগবে না, জারণ পদ্ধতি কিচ্ছু লাগবে না, কলয়েডের সুস্থিত স্থিতির কারণ। এখানে টোটাল 2টা কারণ দিছে, অনেকগুলাই কারণ আছে, এই পার্টটা একটু রিডিং দিবা, এই পার্টটা একটু রিডিং দিবা। এখানে টোটাল রিডিং দিবা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ব্রাউনীয় গতি কলয়েডের স্থায়িত্ব বা সুস্থিতির অন্যতম কারণ। একটু আগেই বলছি আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কলয়েড কণা সমূহ একই চার্জের উপস্থিতি। এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কলয়েড কণার স্থায়িত্বের জন্য মুখ্য ভূমিকা পালন করে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমাকে যদি কখনো প্রশ্নটা এরকম করে যে কলয়েড কণার সুস্থিতির প্রধান কারণ কোনটা বা মুখ্য কারণ কোনটা, কিংবা ধরো বলছে কলয়েড কণার সুস্থিতির কারণ কোনটা, সেখানে অপশনে গতিও দিছে চার্জও দিছে, তুমি কি দাগাবা? চার্জ দাগাবা। কলয়েডের স্থায়িত্বের জন্য মুখ্য ভূমিকা পালন করে, সেম চার্জে চার্জিত হয়। কথা বোঝা গেছে? তাহলে প্রধানত কলয়েড কণার সুস্থিতির কারণ কয়টা? 2টা। 1 নাম্বার ব্রাউনীয় গতি, 2 নাম্বার একই চার্জের উপস্থিতি। কোনটা মুখ্য? সেম চার্জের উপস্থিতিটা মুখ্য। কোনটা মুখ্য? সেম চার্জের উপস্থিতিটা মুখ্য। আশা করি একটু বুঝতে পারছো। এখান থেকে আর কিচ্ছু পড়া লাগবে না। দিস ইজ সামথিং, আমি ওয়েট করতেছিলাম যার জন্যে। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। ওকে, আছো। এখন দিস ইজ সামথিং আই এম ওয়েটিং ফর, যে এই ছকটা, এই ছকটা কার মুখস্থ আছে? একটু হাত তুলো দেখি। এই ছকটা পারি না, এই ছকটা আমি ইনশাল্লাহ আজকে তোমাকে মুখস্থ করাই দিব, ঠিক আছে? বাসায় যায়, আর বাসায় তো আসোই, বাসায় পড়াও লাগবে না। দেখো আমি একটা ছক আগের থেকে রেডি করছি, কলয়েড শ্রেণী, বিস্তারিত বস্তুকণা, বিস্তারিত মাধ্যম আর উদাহরণ, ঠিক আছে? এখানে 4 প্রকার জিনিস আছে। এই তার আগে কি বলছি, কার কার ছকটা মুখস্থ একটু সাড়া দাও, একটা থামস আপ দাও, একটা থামস আপ দাও চ্যাটে দেখি। এই ছকটা কাহিনী হইতেছে, আচ্ছা কাহিনী হইতেছে, আমরা উদাহরণের দিক আগে একেবারেই তাকাবো না, একেবারেই না। উদাহরণ আমি তোমার মুখস্থ করে দিব। প্রথমেই আমি একটা জিনিস খেয়াল করো, বিস্তারিত বস্তু কণা মানে, আমি একটু আগে তোমাকে পড়াইছি, বিস্তারিত বস্তু কণা মানে কি? মানে হচ্ছে কণা থাকবে কম, কণা থাকবে কি? কম। আর মাধ্যম মানে কি? বিষয়টা থাকবে হচ্ছে বেশি। যেটা বেশি সেটাই মাধ্যম, যেটা কম বিস্তারিত বস্তু কণা, যেটা কম সেটা বিস্তারিত বস্তু কণা। নামের মধ্যেই সবকিছু কাহিনী আল্লাহ তাআলা ঢাইলে দিছেন। অ্যারোসল, নামের মধ্যে একটা ইয়ার ইয়ার ভাইব আছে না? আছে কি নাই? আছে কি নাই? নামের মধ্যে
গুড, গুড, মুখস্থ থাকা ভালো তোমার, এখন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। অ্যারোসল নামের মধ্যে একটা এয়ার এয়ার ভাইব আছে। এখন তুমি আমার একটা কথা বলো তো, দুনিয়ার যাবতীয় যত বস্তু, এয়ার এয়ার ভাইব মানে কি? তোমার চারপাশে ধরো এয়ার, আমার দিক তাকাও, একটু ফিল নাও। তোমার চারপাশে ধরো এয়ার, তাহলে এয়ারের পরিমাণ কি বেশি? এয়ারের পরিমাণ কি বেশি? তাহলে বিস্তারিত মাধ্যম কি হবে? বায়ু। মানে কি? বায়ু তো বলা যাবে না, বিস্তারিত মাধ্যম বলতে হবে গ্যাস। তাহলে এই জিনিসটা মনে রাখো, অ্যারোসল কখন হবে? যখন বিস্তারিত মাধ্যম, বিস্তারিত মাধ্যম কি হবে? গ্যাস হবে। বিস্তারিত মাধ্যম কি হবে? গ্যাস হবে। গ্যাস হবে, তখন সেটা অ্যারোসল হবে। আমি তোমার ওদিক তাকাইতে মানা করছি, উদাহরণ দিক তাকাইও না, আগে এটা বুঝো। তাহলে বিস্তারিত কণা আইদার সে কঠিন হইতে পারে, আইদার সে তরল হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার কে করবে? বিস্তারিত মাধ্যমের উপর, গ্যাসের উপর। তাহলে অ্যারোসল জিনিসটা কি বোঝা গেছে? তুমি জাস্ট একটু চোখ বুঝে নাও, অ্যারোসল মানে এয়ারোসল, এয়ার মানে বাতাস, আমার চারপাশে বাতাস বেশি, বাতাস বেশি, তার মানে অ্যারোসল হয়ে বিস্তারিত মাধ্যম গ্যাস, আর বিস্তারিত বস্তুকণা আইদার তরল অথবা আইদার কঠিন। এখন তুমি উদাহরণে আস, এখন তুমি উদাহরণ আসো, এটুকু তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? এখন তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, আটকে গেল মানে কি? আমি কি ঠিক নাই? আমি কি মিটিং এ ঠিক আছি না? আটকে কেন যাবে? মিটিং স্মুথ চলতেছে না? এই একটু রেসপন্স করো। ভাইয়া ঠিক আছে সবকিছু। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন তুমি চিন্তা করো, ধোঁয়া কোথায় উঠতে দেখো? এয়ারের মধ্যে, বায়ুতে ভাসমান। আর এখানে বইলেই দিছে বায়ু। কুয়াশা এয়ারের মধ্যে, মেঘ এয়ারের মধ্যে। তাহলে এয়ারের মধ্যে থাকলে কি অ্যারোসল না? মুখস্থ করাই লাগবে না, আমি আবার বলতেছি। ধোঁয়া এয়ারের মধ্যে, বায়ু মানে ইয়ার, কুয়াশা ইয়ারের মধ্যে, মেঘ সেটাও ইয়ারের মধ্যে, মানে ইয়ার মানে কি? অ্যারোসল। বিস্তারিত মাধ্যম বাতাস মানে গ্যাস। তার মানে আমাদের অ্যারোসলের কাহিনী শেষ। এখন আসো সল। অ্যারোসল আলাদা, সল আলাদা। এখন সল দিয়ে একটা কথা মনে রাখবা, সলতে মনে রাখবা সলিড। সলতে কি মনে রাখবা? সলিড মানে বিস্তারিত বস্তু কণা। বস্তু কণা যদি সলিড হয়, এখানে খেয়াল করো, এটা বললাম মাধ্যম, আর সলে কি মনে রাখতে হবে? বস্তু কণা যদি কঠিন, ওই যে কণা কঠিন, সলিড মনে রাখো। সলিড, সল, সলিড। কোনটা সলিড? সলিড মানে কি? কঠিন। সলিড মানে কি? কঠিন। তাহলে কঠিন মানে কি? কণা কঠিন, কণা। কতে কঠিন, কতে কণা। তাহলে বিস্তারিত বস্তু কণা যখন সলিড হবে, তখন সেটাকে আমরা সল বলবো। তাহলে তো বিস্তারিত বস্তু কণা কি হবে? সলিড মানে কঠিন। তাহলে এইটা বিস্তারিত বস্তু মাধ্যম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি তো এই যে ক্লাস নিচ্ছিলাম একটু, ক্লাস শেষে ফোন দিচ্ছি। ওকে, আচ্ছা আসো। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি, যে বিস্তারিত বস্তু কণা কঠিন, এইখান থেকেও বললাম কোশ্চেন আসতে পারে, যে বিস্তারিত বস্তু কণা কঠিন এবং বিস্তারিত মাধ্যম তরল হলে সেটি কিসের উদাহরণ? এভাবে বললাম, আসে নাই কিন্তু অদূর ভবিষ্যতে আসবে, গ্যারান্টি, গ্যারান্টি, ঠিক আছে? তাহলে বিস্তারিত বস্তু কণা কঠিন, আইদার এটি হইতে পারে গ্যাস, আইদার এটি হইতে পারে তরল। হইতে পারে না? হইতেই পারে। এমনকি কঠিনও হইতে পারে, কোনো সমস্যা নাই। কঠিনও হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এদিক লিখলামই না, যে কোনো কিছু এটা হইতে পারে। এখন তুমি আসো, বেসিক কথাটা বুঝতে পারছো কিনা, বেসিক কথাটা বুঝতে পারছো কিনা? মেইনলি সাধারণত কঠিনের এগেনস্টে আমরা তরল লিখি, তরল লিখে দিলাম, তরল লিখে দিলাম। দেখো তো পেইন্ট, তুমি একদম অপশন দেখার সাথে সাথে মুখস্থ করা লাগবে না, দেখার সাথে সাথে বুঝতে পারবা। পেইন্ট, আমরা রং কিভাবে করি? তুমি প্রথমে একটা কৌটা নাও, কৌটার মধ্যে পানি নাও, পানির মধ্যে তুমি রঙের গুঁড়া মিশাও। রঙের কি মিশাও? গুঁড়া মিশাও।
তাহলে তুমিই বলো রঙের গুঁড়া এটা কি সলিড, সলিডের পরে পানি। এখন তুমি বলো যে পেইন্টে কোনটার পরিমাণ বেশি? আরে পানির পরিমাণ বেশি, এই জন্যই তো সেটা তরল হয়। কঠিনের পরিমাণ বেশি হলে তো সেটা কঠিন হয়ে যেত, তরল হয়তো এই জন্যই। তাহলে পানির পরিমাণ বেশি, তাহলে বিস্তারিত বস্তু কণা কি সলিড। তখনই তোমার মাথায় আসবে যে বিস্তারিত বস্তু কণা সলিড, তাহলে সলিড মানেই সল, সলিড মানেই সল। খেয়াল করো, পেইন্ট হয়ে গেল। মিল্ক অফ ম্যাগনেসিয়ার কথায় আসি। মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে কি? MgOH হোল টু প্লাস H2O। তাহলে এটা কি লিকুইড, এটা সলিড? দেখো তো, এখন তোমার প্রশ্নই হচ্ছে, তুমি কমন সেন্স বলো মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা টোটালটা একটা তরল জিনিস। তাহলে তরলে মানে কি? এটার পরিমাণ বেশি, পানির পরিমাণ বেশি, তাহলে পানি হচ্ছে মাধ্যম। আর এইটা কি? কণা। তাহলে কণা সলিড মানেই কি? সল। কণা সলিড মানেই কি? সল। তার মানে আমরা এইটাও বুঝে গেলাম মিল্ক অফ ম্যাগনেসিয়াম মুখস্থ হয়ে গেছে। গোল্ড সলের নামের সাথেই সল কথাটা আছে। কোষ তরল। তুমি আমাকে একটা কথা বলো, কোষ, দেখো আমি তোমায় বুঝাই দিই, কোষ তরল মানে কি? কোষের মধ্যে অবস্থিত যে সাইটোপ্লাজম, তুমি সাইটোপ্লাজমে তুমি পড়ে আসছো 90% পানি, তার মানে কোষ তরলটাকে আমরা কি ধরলাম? সাইটোপ্লাজম ধরলাম। ভালো কথা। এখন সাইটোপ্লাজমে কি থাকে? অঙ্গাণু থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে। অঙ্গাণু কি? সলিড। আর সাথে কি থাকে? পানি। পানি কি? বেশি। তাহলে পানি বেশি হলে এটা কি? মাধ্যম। তাহলে তুমি বলো তো এটা কি কিসের উদাহরণ? সলের উদাহরণ। আর যাবতীয় যত কিছু আছে, ঘোলা পানি, তুমি বুঝতে পারতেছো ঘোলা পানি কেন হয়েছে? পানির মধ্যে কাদার মিশ্রণ, ঘোলা পানি তৈরি করে ফেলাইছো। পানির মধ্যে কাদার মিশ্রণ যদি এইটা বলে, সেটা বললাম সাসপেনশন। কিন্তু ঘোলা পানি, পানি ঘোলা কেন হয়েছে? পানিতে তুমি কোনো কঠিন বস্তু মিশাইছো, তখনই তো সে ঘোলাটা হয়েছে। ঘোলা পানি, গোল্ড সল্ট, সংকর ধাতু, রঙিন কাঁচ, জেম পাথর, তিনটাই কি সলিড না? একদম সলিড জিনিস না? সংকর ধাতু সলিড, রঙিন কাঁচ সলিড, জেম পাথর সলিড। তাহলে সলিড মানেই সল। দেখো তো, সল মুখস্থ করা কি খুব টাফ? তাহলে আমরা সলও বললাম, মুখস্থ করে ফেলাইছি। এই মুখস্থ কি হয়েছে নাকি হয় নাই? আমার দিক টাকা একটু বলো, আমার দিক টাকা একটু বলো। আমি বললাম এটা পড়তে ধরবো, একটু থামস আপ দাও, থামস আপ দাও সবাই, যারা ক্লাস করতেছো সবাই একটু থামস আপ দাও। মুখস্থ তোমাদের না করে দিতে পারলে আমি ব্যর্থ, আমি আবার দরকার হলে পড়াবো, কিন্তু এটা মুখস্থ করায় আমার দিতেই হবে। গুড, গুড। একজন দিছে কেবল, গুড। দুইজন দিছে। সবাই, যে কয়জন ক্লাস করতেছো সবাই। মাত্র দুইজন বুঝলা? গুড। ওকে, 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 ঠিক আছে। এখন আসো আমাদের ফোমের মধ্যে, তুমি কমন সেন্স কাজে লাগাও। ফোম মানেই হচ্ছে ফেনা। জীবনে অনেক কাপড় কাচ্ছো, আমিও কাপড় কাচ্ছি, কালকে শুক্রবার, কালকে আমার দুনিয়ার কাপড় কাচতে হবে। তো কাপড় কাচার যখন আমরা সাবান ইউজ করি, তুমি একটা খেয়াল করো, আগে আমার কথা খেয়াল করো। কাপড় কাচার যখন আমরা সাবান ইউজ করি, আমরা পানি নেই এক বালতি, 20 টাকার বা 10 টাকার সার্ফ এক্সেল এনে ঢেলে দিই। তখনই আমরা যখন হাত দিয়ে নাড়া দেই, তখন আমাদের ফেনা তৈরি হয়। কমন, কমন সেন্স। তুমি তাহলে বলো তো এইখানে কম কোনটা? একজন একজন একটু আনমিউট করে বলো যে এখানে কম কোনটা। তুমি একটা জিনিস, আর বেশি কোনটা? বেশি কি তরল বা পানি? বেশি কি তরল বা পানি? তাহলে আমরা দেখতে পারলাম যে মাধ্যম সেটা কি হবে? তরল হইতে পারে, তাই না? তরল হইতে পারে। এখন ফেনা, তুমি যদি পানি দিয়ে, পানির মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ফেনা হাত দিয়ে নাড়ায় ফেনা তৈরি করছো, ওই যে বাবল গুলা তৈরি হয়েছে, ওটার চারপাশে তো পানির আবরণ, ভেতরে কি আছে? সহজভাবে আর একটা উদাহরণ দিই। আমরা ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত, বিশেষ করে সকালবেলা, আগে তো প্রচুর কারেন্ট যেত, 12টা হইলেই কারেন্ট, রাত 8টা হইলেই কারেন্ট। তো যখন সকালবেলা কারেন্ট চলে যেত, আমরা আগে হচ্ছে স্টিলের গ্লাস, কাঁসা, পিতলের গ্লাস এগুলি ইউজ করতাম। তো এগুলি, এটার মধ্যে শ্যাম্পু বা সার্ফ এক্সেল নিতাম, পানি নিতাম, গুলাইতাম ভালো করে, এরপর একটা পাটখড়ি নিতাম, পাটখড়ি নিয়ে গাছে উঠতাম, গাছে উঠে ওই পাটখড়ির মাথায় ওইটা নিয়ে তারপরে ফু দিতাম। তখন এই গোল 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 অনেকগুলা বাবল ব্যবহৃত হয়। এখন মেলায় যেগুলি ব্যবহার করা হয়, তাই না?
তাহলে ভেতরে কি আমি ফু দিছি, বাতাস, বাতাস মানে গ্যাস, তাহলে বিস্তারিত বস্তু কণা হইতেছে গ্যাস। তাহলে এটা আইদার তরলও হইতে পারে, কঠিনও হইতে পারে। প্রশ্ন হচ্ছে ভাইয়া গ্যাস হইতে পারে না, এটা একটু পরে পড়াবো। গ্যাস গ্যাস কখনোই কলয়েড হয় না, কখনোই না। তাহলে এইটা তো কমন সেন্স যে ফেনা হইতে হইলে আমার গ্যাস লাগবে আর তরল লাগবে। বুঝতেই পারতেছো তরলের পরিমাণ বেশি, তাহলে মাধ্যম হচ্ছে তরল, বিস্তারিত বস্তু কণা হচ্ছে গ্যাস। এখন উদাহরণে আসো, এখন উদাহরণে আসো, ধরো উদাহরণে আসো, আমি মুখস্থ করে দিচ্ছি। ফোমের ফ, ফেনার ফ, মানে সাবানের ফেনা। কমন সেন্স কেবলই পড়ালাম, ফোমের ফ সাবানের ফেনা। আচ্ছা, ফ এর আগের ওয়ার্ডটা কি? প, সরেয়া সরেয়া, এটা তো পড়ছোই, ক খ গ ঘ ঙ চ ছ জ পড়ছো তো। তাহলে প এর পরে ফ আসে, তাহলে ফ এর আগে প আসবে, ফেনার আগে কি আসবে? প আসবে, পাকানো ক্রিম। আচ্ছা, সোডা ওয়াটার মানে কি? পানিতে কার্বন ডাই অক্সাইড তুমি দিচ্ছ, তাই না? আমরা যে ইগুলা খাই, তুমি মোজো খাও, ক্লেমন খাও, যাই খাও না কেন, সেভেন আপ খাও, সবগুলো খুললে ফুস করে উঠে কেন? ওখানে প্রচুর চাপে কার্বন ডাই অক্সাইড ঢোকানো হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস, এইটা লিকুইড। তাহলে কোকে কোনটার পরিমাণ থাকে? বেশি থাকে। গ্যাসের পরিমাণ, তুমি আমি কি গ্যাস খাই না? গ্যাসের পরিমাণ কম, কম মানে কণা, কম মানে কি কণা, বিস্তারিত বস্তু কণা, গ্যাস মানে ফোম। আচ্ছা, ভালো কথা। তাহলে সোডা ওয়াটার এটা মুখস্থ হয়ে গেল। কেক, কেকের মধ্যে আমরা বিভিন্ন জিনিস ইউজ করি, বিশেষ করে একটা পাউডার আছে, নামটা ভুলে গেলাম রে। এই কেকে যেন আমরা কি পাউডার? বেকিং পাউডার, গুড, বেকিং পাউডার। তো বেকিং পাউডার কি করে? আমরা পড়ছি 9-10-এ, কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কার্বন ডাই অক্সাইড যাওয়ার সময় ওই ছিদ্রগুলো তৈরি করা যায়, ফলে আমাদের কেকটা ফুলে উঠে। সহজ কথা মনে রাখো, কেক অত কিছু মনে রাখা লাগবে না, কেক মানে কি উঠে? ফুলে উঠে। কেক কি হয়ে ওঠে? ফুলে উঠে, বেকিং পাউডার ইউজ করে। ফ, ফ, ফোম, ফুলা, কেক। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, জেম পাথর আর ঝামা পাথর নিয়ে খুব ঝামেলা হয়। জেম পাথর হচ্ছে একদম জেনুইন পাথর। কি বলছি? জেম পাথর মানে হচ্ছে একদম জেনুইন পাথর। জেনুইন পাথরের ভিতরে কি কোনো ফাঁকা থাকবে? অবভিয়াসলি নট। জেম পাথরে কোনো ফাঁকা থাকে না, জেম হচ্ছে সলিড, এজন্য সল। আর ঝামা পাথর আমরা বাসা বাড়িতে তোমার ওই তোমার ধরো বিভিন্ন থালা বাসন মাজার সময় যেই আগে একটা ইউজ করতাম, ভীমের ঝামা। এখন তো আর ঝামা ইউজ নাই, হাত খসে যায় আর কি, ঝামা ইউজ করতাম, ঝামা। ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে না? ঝামা পাথর ঠিক সেরকম পাথর, কিন্তু ভেতরে ছোট 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 ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা কি থাকবে? গ্যাস। গ্যাস কি পরিমাণ কম, পাথরের পরিমাণ বেশি। গ্যাস কম মানে কি কণা, কণা গ্যাস হলে সেটা কি ফোম। বাস, কাহিনী শেষ। এখন আমাদের এই এই ছকে ভাইয়া সব। তাহলে হচ্ছে সালফার ডাইঅক্সাইড কোন পাথরের ক্ষতি করবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই বুঝি নাই, আবার বলো। সালফার ডাইঅক্সাইড কোন পাথরের ক্ষতি করবে? ঝামা না এই যে কি জানি বললেন আরেকটা? জেম পাথর। জেম পাথর? জেম পাথরটা, হ্যাঁ জেম পাথরই বেশি ক্ষতি করে, সব ধরনের পাথরই ক্ষতি করে, বাট জেম পাথরের বেশি ক্ষতি করে। যে কোনো টাইপের সালফার, খালি সালফার ডাইঅক্সাইড না, SOX এন্ড NOx, অর্থাৎ সালফারের যে কোনো অক্সাইড, নাইট্রোজেনের যে কোনো অক্সাইড, প্রত্যেকেই ক্ষতি করবে, বিশেষ করে পাথরের উপর এরা বেশি ইফেক্ট ফেলায়। আচ্ছা আসো, এটা হচ্ছে ইমালশনের যে উদাহরণটা আমি আগে সবচাইতে, আমি এতক্ষণ উদাহরণ পড়তে মুখস্থ মানা করছি, আমি এখন ইমালশন উদাহরণই বেশি আগে মুখস্থ করবো, কারণ ইমালশন উদাহরণ প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আসছে। দেখো, আমি ছোট্ট একটা ছন্দ লিখে রাখছি, ছোট্ট একটা ছন্দ লিখে রাখছি, সেটা হচ্ছে ইমা দুবাইয়ের শ্যাম্পু ক্রিম এনেছে, খবরদার আবার মাখে লাগায় না। মা খেতে বলে মাখন হয়ে যাবে, কামিনী আছে, মাখে লাগাতে যাবে না। ট্রিক্স এর মধ্যে ট্রিক্স, যেমনি লিখছে সেমনি লিখবা। ইমা দুবাইয়ের শ্যাম্পু আর ক্রিম আনছে। তো তুমি বুঝতে পারতেছো যে ইমাতে কি? ইমাতে হচ্ছে ইমালশন। দু, দুতে হচ্ছে দুধ। এই কোশ্চেনটা আগে বোর্ডে প্রচুর আসে, প্রচুর। নিচের কোনটি ইমালশন উদাহরণ? দুধ। নিচের কোনটি ইমালশন উদাহরণ নয়? এটাও মেডিকেল বা ডেন্টাল একবার এসে গেছে। দুবাই, বাতে হচ্ছে বাটার, বাতে কি? বাটার। শ্যাম্পুতে শ্যাম্পু, ক্রিমতে ক্রিম। দেখো, পাকানো ক্রিম ফোম, পফ। খালি ক্রিম ইমালশন। খালি ক্রিম কে মাখে? ইমা মাখে, ইমালশন। খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন এখন না, দুধকে সল দেওয়ার প্রশ্নই উঠে না।
ওটা আমি দেখবো, সমস্যা নাই, আসো। এখন কাহিনী হইতেছে তাহলে ইমালশন এবং জেলের ভেতরে কি আছে এই দুইটা তোমার ইম্পর্টেন্ট না, পড়াও লাগবে না, কারণ দুইটাই সেম। তারপর আমি তোমার একটা কথা বলি, দুধ, তুমি একটা কমন সেন্স ইউজ করো, আমি আগে এটা মুখস্থ করেছি এই জন্যই যে দুধ তুমি নিছো, তাহলে দুধের মধ্যে আসলে আছে কি? পানি। কারণ দুধের প্রধান উপাদানই হচ্ছে পানি। দুধের প্রধান উপাদানই পানি। পানির সাথে কি থাকে? চর্বি থাকতে পারে, তারপরে শর্করা থাকে, থাকে না? তাহলে চর্বি ধরলাম দুধের সাথে, দুধের মধ্যে পানি আর চর্বির মিশ্রণ হচ্ছে দুধ, সাপোজ। এজন্য আমরা বলি অয়েল ইন ওয়াটার, যাই হোক। তাহলে দুধের মধ্যে যে চর্বিটা থাকে সেটা কি কঠিন? আর যে তরল পদার্থ থাকে সেটা পানি, কোনটার পরিমাণ বেশি? পানির পরিমাণ বেশি। তাহলে এই ইমালশনে যেটা বিস্তারিত মাধ্যম, এই পাশে তো মাধ্যম লিখতেছিলাম, সেই মাধ্যমটা হচ্ছে আমাদের তরল। সেই মাধ্যমটা কি আমাদের? তরল। বুঝা গেছে? তাহলে বিস্তারিত বস্তু কণা কি কঠিন হইতে পারে, কঠিনও হইতে পারে, তরল হইতে পারে, সমস্যা নেই, কোনোটাই সমস্যা নাই, কোনোটাই সমস্যা নাই। বিস্তারিত মাধ্যম হচ্ছে তরল, এটা কঠিন হইতে পারে, তরল হইতে পারে। তো এইটুক আমি আশা করি বুঝাতে পারছি যে দুধের কথা চিন্তা করো, বেশি পরিমাণ কি? পানি। তাহলে পানিটা কি? তরল। তাহলে তরল হচ্ছে মাধ্যম, আর চর্বিটা হচ্ছে কম, মানে কণা, তাহলে কঠিন। জেলের বেলায় কি হয়েছে? জেলের বেলায় তুমি যদি এই ছকটা দেখো, এই যে জেল, তরল কঠিন, ইমালশন তরল কঠিন, তরল 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 কঠিন দিছে, এটা সমস্যা নাই। কঠিন তরল, ইমালশন তরল 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 কঠিন। আচ্ছা, এখানে হচ্ছে বস্তু কণা বিস্তারিত মাধ্যম দিছে, আচ্ছা সমস্যা নাই, আমি তোমায় বলতেছি। কাহিনী হইতেছে জেলের বেলাও বললাম সেম, তুমি যদি চিন্তা করো জেলও তরল কঠিন, ইমালশনও তরল কঠিন, তাই না? হইতেই পারে, হইতেই পারে। আবার এটাও তরল আছে, এটাও তরল আছে। সো আমি যে এখানে তরল দিছি, এখানে ভাইবে বুঝা ভুল আছে, এটা ভাবার কোনো দরকার নাই, সেম জিনিসই আছে, সমস্যা নাই। কাহিনী হইতেছে যেটা জেল, তুমি চুলের জেল দেখছো, কিংবা জ্যাম খাইছো, জেলি খাইছো, খাইছো না? 100% খাইছো। এখন তোমারে আমি যদি প্রশ্ন করি যে আমরা আগে ছোট ছোট 3 টাকা করে, ফার্স্টে 2 টাকা ছিল, 3 টাকা, এরপরে 5 টাকা করছো, লিচুর ছোট ছোট জেলি পাইতো, খাইছো না? খাইছো না? খাইছো না? আশা হুম করি খাইছো, ভাইয়া। আমি কোশ্চেন দেখবো, হ্যাঁ খাইছো। তোমাকে যদি আমি কোশ্চেন করি যেটা লিকুইড না তরল, তুমি কমন সেন্স দিয়ে কি ইউজ করবা? তুমি কমন সেন্স কি ইউজ করবা, যেটা কঠিন না তরল? লিকুইড। তুমি জেলিকে কেন লিকুইড বলবা? ভাইয়া ওই যে ওইটা নিচে একটু লিকুইড লিকুইড থাকে, তো এই জন্য আমি আইডিয়া করছি যে ওইটা লিকুইড। ধরো তুমি একটা বিশাল বড় জেলির, তুমি যে অরেঞ্জ জেলিও তো খাইছো, অরেঞ্জ জেলির ভিতরে একটা চামচ নিয়ে জেলি উঠায় তুমি কি করছো? ব্রেডের উপর রাখছো। এখন ব্রেডের উপর রাখলে সে কি একটা নির্দিষ্ট আকার ধারণ করে কিনা? তুমি একটা কথা বলো। অবশ্যই করে। জি ভাইয়া করে। ফিউচার করে। নির্দিষ্ট আকার কার আছে? কঠিন পদার্থের আছে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে? নাই। তাহলে জ্যাম জেলি এটা আসলে একটা কঠিন, মানে কি কঠিনটা বেশি। তাহলে কঠিনটা বেশি, তাহলে মাধ্যম হচ্ছে কঠিন। মাধ্যম কি? কঠিন। মাধ্যম কি? কঠিন। আর বিস্তারিত বস্তু কোন হচ্ছে তরল। ঠিক আছে? সো দুইটা সেম হইতে পারে। তুমি এইখানেও তুমি তরল কঠিন লিখতে পারবা, এখানেও তরল কঠিন হয়, এখানেও তরল কঠিন হয়, কঠিন তরল তরল কঠিন এটাও হয়, আবার জেলিতেও হয়। এই জন্য এইটা আমাদের না পড়লেও চলবে। কিন্তু এখন আসো জেলির উদাহরণে কি কি আছে। জেলি মানে জেল, জলের জেলি, জ্যাম, জুতোর কালি, জ জ মিল আছে। এক্সেপশনালি তোমার একটু এইটা মুখস্থ করতে হবে, দই এবং মাখন এটা জেলির উদাহরণ। তাহলে কিভাবে মুখস্থ করবো? জেল, জেলি, জ্যাম, জুতোর কালি, দই, মাখন। এখন এখন দিস ইজ সামথিং, আমার দিক এখন তাকাও, আমার দিক এখন তাকাও। সহজ কথা, আমি যেভাবে বলি তুমি আজকে ক্লাসের পরে আয়নার সামনে দাঁড়ায় আমার মতো করে বলবা। ফার্স্টের উদাহরণ কি দিছিলাম? ফার্স্ট উদাহরণ অ্যারোসল।
মানে এয়ার, বিস্তারিত মাধ্যম হচ্ছে এয়ার মানে গ্যাস, বিস্তারিত বস্তু কণা লিকুইড তরল হইতে পারে। অ্যারোসলের উদাহরণ কি কি ছিল? বাতাসের মধ্যে যা কিছু ভাইসে বেড়ায়, কুয়াশা, ধুলোবালি, মেঘ, এটসেট্রা। এরপরে কি ছিল? সল। সল মানে কি? সলিড। সলিড মানে কঠিন কণা। তাহলে যখন বিস্তারিত বস্তু কণা কঠিন তখন সেটা সলিড তথা সল। কি কি সলের কি কি উদাহরণ ছিল? সলের কি কি উদাহরণ ছিল? বিস্তারিত বস্তু কণা কঠিন, পেইন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এবং যে কোনো ধরনের সলিড পাথর, যেরকম তোমার জেম পাথর, কাঁচ, রঙিন কাঁচ, এটসেট্রা। এরপরে কি উদাহরণ ছিল? সলের পরে কি উদাহরণ ছিল? সলের পরে কি উদাহরণ ছিল? অ্যারোসল, সল। আচ্ছা, সলের পরে কি উদাহরণ ছিল? আহা, উদাহরণটা মনে গেছে। ফোম, ফোম, ফোম। ফোম মানে ফেনা। মানে কি কি বলছিলাম? কাপড় কাচার জিনিস। কাপড় কাচায় পানি বেশি থাকে, উপাদান কম থাকে, গ্যাসের পরিমাণ কম থাকে। তাহলে বিস্তারিত মাধ্যম পানি এবং বিস্তারিত বস্তু কণা হচ্ছে গ্যাস। বিস্তারিত বস্তু কণা গ্যাস যেখানে, সেটাই হচ্ছে ফোম। ফম, ফ, ফনাতে ফেনা, সাবানের ফেনা। আর ফয়ের আগে প, পাকানো ক্রিম। পাকানো ক্রিম। আর একটা কথা ছিল কি? ঝামা পাথর। আর একটা কথা ছিল কি? ঝামা পাথর, কারণ ভিতরে ভিতরে গ্যাস আছে। তারপরে কি ছিল? সোডা ওয়াটার, পানির সাথে গ্যাস আছে। গ্যাসটা বিস্তারিত বস্তু কণা। বলছি কি? গ্যাস বস্তু কণা হইলেই সেটা হচ্ছে ফোম। এরপরে ছিল ইমালশন। ইমা দুবাইয়ের ক্রিম, শ্যাম্পু এনেছে। উদাহরণ শেষ। জেল, জেলি, জুতোর কালি, দই, মাখন। কাহিনী শেষ। কাহিনী শেষ। বাটার এবং মাখন এক না? হ্যাঁ, এই জিনিস আমি আগেও বুঝতাম যে বাটার এক জিনিস। হাই হাই, বাটার টোটালি আলাদা, মাখন টোটালি আলাদা। মাখন হচ্ছে সাদা কালার সাধারণত হয়, এইটা দুধটা থকথকা থাকে। ঠিক আছে, দুধটা থকথকা থাকে। আর বাটার হইতেছে, এখানে পানির পরিমাণ একেবারেই কম থাকে, চর্বির পরিমাণ বেশি। দুধের একদম চর্বিটা শক্ত করে জমাট বাঁধানো হয়। আমরা সাধারণত বাটারকে ব্যবহার করে থাকি তেলের বিকল্প হিসেবে। ঠিক আছে, তেল, ঘি, এটার বিকল্প হিসেবে বাটার ব্যবহার করা যায়। বাটার আর মাখন এক না। ঠিক আছে, খবরদার। মাখন, এই যে সুন্দর কথা বলছে, মাখনের মধ্যে মনে রাখবা মিল্ক। মিল্ক বললে আবার ভুল হবে। মিল্ক বললে ভুল হবে। মিল্ক বললে ভুল হবে। বাটার তেলের মতো, আর মাখন আরেকটু নরম, থকথকা। তোমরা যদি এই কথা বলো তাহলে আসলে কেমনে হয়? ঠিক আছে, মাখন সামথিং, দুধ তুমি ধরো পুরায় ফেলাইছো, তখন ওই দুধটা খুব ঘন হয়ে যায়, ওয়ান কাইন্ড অফ সেরকম। ঘোল খাইছো না? ঘোল খাইছো কখনো? ঘোল খাইছো? ঘোল, এই ঘোল খাও নাই কেউ কখনো? ভাইয়া ঘোল কোথায় পাবো আমরা? হ্যাঁ, খাসবাক। এই তো ঘোল খাইছে, মিথ্যা ঘোল খাইছে। কোথায় পাবো? ঘোল তো কোথাও নাই, এগুলো কে বিক্রি করবে? ঘোল পাওয়া যায়, ঘোল খুঁজলেই পাওয়া যায়। ঠিক আছে, ঘোল বললাম, আমিও খাইছি, ভালোই লাগে। মিথ্যা, কেমন লাগে ভাই ঘোল খাইতে? ভাই আমার সেই, ভালো লাগে না, কিন্তু আমার ভাইয়া ভাই আমি অনেক। ট্রাই করছি। এই তো, তোমার ঘোলের মানে পার্ট আছে, বিভিন্ন বানানোর বিভিন্ন টাইপের ঘোল আছে। এটা না খাওয়াই ভালো। মোটামুটি খাইলেও মানে মোটামুটি মজা আছে। তাহলে আমি তোমার যেভাবে পড়াইলাম, এখন এই ছকটা আশা করি মুখস্থ হয়ে গেছে। এই ছকের থেকে আর সেরকম কিচ্ছু নাই। এইখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে গ্যাস গ্যাস কলাইহানা সমসত্ব মিশ্রণ হয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা দাগায় ফেলাও। আচ্ছা, এখন আসো আমাদের নিচের দিকে, আসলে সেরকম কিছু আর নাই। এই যে সাসপেনশনের যে উদাহরণটা, সেটা আমি পড়ায় ফেলাইছি। সাসপেনশনের কি কি উদাহরণ আছে, এবং ও, এই যে এইখানে লাইনটা দাগাও, এই পৃষ্ঠায় চলে আসো। সেটা হচ্ছে ওষুধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব সর্বাধিক। ওষুধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব সর্বাধিক। আমরা দেখবা যে বিভিন্ন ওষুধ, বিশেষ করে অ্যান্টাসিড টাইপের জিনিস কি খাই, গুলা এমনি খাই, মানে তোমার ঝাঁকায় খাই, তাই না? কারণ কি? নিচে পড়ে যায়, ওইটাও সাসপেনশন। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট যে ক্যালামিন লোশন বলো, কলেরা ভ্যাকসিন পড়াই দিছি। আর অন্ত্রের ইমেজিং কাজে কোনটি ব্যবহৃত হয়? বেরিয়াম সালফেট। কিসের উদাহরণ? সাসপেনশন উদাহরণ। 3 স্টার কোশ্চেন, আমি আগে এটা দাগাই দিছি। এই অধ্যায়ের আর মেইন জিনিসটা আমি পড়ায় ফেলাইছি, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। এখন আসো, কোয়াগুলেশন বলতে আসলে কি বুঝি? কোয়াগুলেশন সেটা হচ্ছে
তুমি যখন খেয়াল করো কোয়াগুলেশনের সংজ্ঞা, যে বল দ্বারা কলয়েড সিস্টেমের বিস্তারণ মাধ্যমে বিস্তারিত বস্তু কণাগুলো সুস্থ থাকে সেই বলকে বিনষ্ট করে কলয়েড সিস্টেমকে অস্থিত করার মাধ্যমে কলয়েড কণাগুলোকে গুচ্ছাকারে পৃথক করা। সহজভাবে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে তোমাকে আমি একটু আগে বলছি যে কলয়েড মাধ্যমটা হচ্ছে সুস্থিত, কারণ কি এখানে দ্রাবণীয় গতি থাকে, পরস্পর কখনোই অধঃক্ষিপ্ত হয় না। তুমি কলয়েড মাধ্যম থেকে অধঃক্ষেপণের মাধ্যমে ওই বিস্তারিত বস্তু কণাগুলাকে গুচ্ছ আকারে বের করে নিয়ে আসাটাই হচ্ছে কোয়াগুলেশন। যেমন আমরা ব্লাড কোয়াগুলেশন করি, বিভিন্ন টাইপের আছে, যদিও ব্লাড আমাদের কলয়েডের মধ্যে পড়ে না। বিভিন্ন টাইপের কোয়াগুলেশন আছে। দুধের কোয়াগুলেশন আমরা করি, আমরা দুধের কোয়াগুলেশনের মাধ্যমে কি প্রস্তুত করি, ছানা টাইপের কিছু প্রস্তুত করি আর পনির প্রস্তুত করি, সেটা বলা যাবে। তাহলে আমরা বুঝলাম যে কোয়াগুলেশন ইজ সামথিং, যে কলয়েড কণা থেকে, কলয়েড মাধ্যম থেকে, মিশ্রণটা থেকে আমি বস্তু কণাটাকে বের করে নিয়ে আসবো। তো এইটাই হচ্ছে কোয়াগুলেশন। এখন কোয়াগুলেশনের জন্য কিছু কোয়াগুলেন্ট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কোয়াগুলেন্ট। কোয়াগুলেশনের বাংলা, একদম সিম্পল বাংলা হচ্ছে জমাটবদ্ধ করা। যেমন ব্লাড কোয়াগুলেশন পড়ছো, আমাদের রক্তে হেপারিন থাকে, এটি একটি অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে যেই দ্রব্যটা কোয়াগুলেশন হইতে বাধা দেয়, জমাট বাঁধতে বাধা দেয়, রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়, হেপারিন, বেসোফিল ক্ষরণ করে, আমরা সবাই জানি। সামথিং সেম। এখন তোমাকে এইখান থেকে প্রশ্ন হবে, সেটা হচ্ছে কলয়েড, এই কলয়েড বলতেছি, কোয়াগুলেশন ক্ষমতা কার উপর নির্ভর করবে? চার্জের উপর। যদি এটা একটু ঝাপসা লাগতেছে, সরি, ঝাপসা লাগতেছে, কিন্তু তার একটা সহজ জিনিস তুমি জানো যে কোয়াগুলেন্ট থেকে যখন তুমি কোয়াগুলেশন করবা, সেই ক্ষমতা আয়নের চার্জের সংখ্যা সমানুপাতিক। তাহলে চার্জ যত বাড়বে কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এখন Al3+ আর একটা হচ্ছে Fe3+, দুইটাই সমান চার্জের দুইটা কোয়াগুলেন্ট। কোনটার বেশি, কোনটার ক্ষমতা বেশি? তুমি সোজা সাপটা উত্তর দিবা Fe3+ এর বেশি। কিসের বেশি? Fe3+ বেশি। কিচ্ছু তোমার বুঝার দরকার নাই, তুমি মুখস্থ রাখবা, তুমি একদম টানা মুখস্থ রাখবা। আয়রনের আয়রনের কোয়াগুলেশন ক্ষমতা বেশি সবসময়, সবসময়। বাস। আচ্ছা, এখন আসো ব্যবহৃত সাধারণ কিছু কোয়াগুলেন্ট নিচের কোনটি ব্যবহৃত হয়? তুমি জাস্ট দেখলেই বুঝবা যে সেখানে আয়ন আছে কিনা। তুমি সহজ কথা, অ্যালুমিনিয়াম আর আয়রন আছে কিনা। অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, আয়রন আছে, আয়রন আছে, তাহলে সেটাই হচ্ছে কোয়াগুলেন্ট। বাস, আর কিচ্ছু তোমার দেখা লাগবে না। ওই যৌগ ঠৌগ এগুলি মুখস্থই করতে যাবে না, তুমি দেখবা অ্যালুমিনিয়াম আছে কিনা আর সাথে আয়রন আছে কিনা। ঋণাত্মক চার্জের আর্সেনিক সালফাইডকে কলয়েডকে কোয়াগুলেশনের ভিতরে ক্যাটায়ন গুলা, তুমি বুঝতে পারতেছো চার্জ যার বেশি হবে। এখন আসো এইখানে ধনাত্মক চার্জের ফেরিক হাইড্রোক্সাইডের বেলায়, এইখানে তুমি একটা খেয়াল করো, ক্ষমতাটা আস্তে আস্তে কি হয়েছে? কমছে। তুমি বুঝতেই পারতেছো যে এইটা একটা বড় যৌগ, তুমি দেখতেই পাচ্ছ না, একটা জটিল যৌগ না? তাহলে জটিল যৌগের কোয়াগুলেশন ক্ষমতা বেশি হবে, এটা কমন সেন্স। তাহলে আমি লিখে ফেললাম, আমি একটু লিখলাম আবার, যে FeCN6, FeCN6, এবং যেহেতু জটিল যৌগ উপর একটা আয়ন থাকবে, এবং যেহেতু এটা একক চার্জে, তাহলে এটা হচ্ছে সবার লাস্টে থাকবে, ব্রোমিড, ব্রোমাইড আয়ন। তুমি মাঝখানে শালাকে বসায় দাও, মাঝখানে শালাকে বসায় দাও। শালা মানে কি? SO4 2-, শালাকে বসায় দিছো, শালাকে বসাইছো। এখন দুই পাশে সি থাকবে, দুই পাশে কি থাকবে? সি থাকবে। এখন তুমি সি যুক্ত আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম, আর কিছু মনে রাখা লাগবে না, আর একটা আছে হচ্ছে কার্বন। তুমি বুঝতেই পারতেছো কার্বনের ক্ষমতা বেশি না ক্রোমিয়ামের ক্ষমতা বেশি? সঠিক, আরো সহজভাবে বলি, আরো সহজভাবে বলি, কোনটা বেশি শক্ত? কোনটা বেশি শক্ত? 100% ক্রোমিয়াম। তাহলে কিভাবে আমাদের সিকোয়েন্সটা মুখস্থ করব? এটা যেহেতু জটিল, তাহলে এর ক্ষমতাও বেশি হবে, জটিল জিনিসের ক্ষমতা বেশি। আর এটা যেহেতু একক চার্জের, তাহলে এটা সবচেয়ে ক্ষমতা কম। তাহলে বাস, মাঝখানে শালাকে বসায় দাও, শালার বাম পাশে যেটা বেশি থাকবে সেটা হচ্ছে ক্রোমিয়াম, শালার ডান পাশে থাকবে হচ্ছে কার্বন। বাস, এখান থেকে আর কিছু পড়ার নাই, আর কিছু পড়ার নাই। একটা কথা লাগবে, এই তিনটা বৈশিষ্ট্য, তিনটার মধ্যে 2 নাম্বার বৈশিষ্ট্য মুখস্থ। ন্যূনতম মোল অনুপাতে কোয়াগুলেন্ট ব্যবহৃত হয়। বাকি তিনটা খুবই গুরুত্বপূর্ণ, বাট এটা একদম খাতা মুখস্থ রাখতে হবে। এখন আসো আমাদের এইখান থেকে, দেখো 3 স্টার একটা টপিক, দুধের শতকরা সংযুক্তি। এখান থেকে বিগত বছরে অনেক কোশ্চেন আসছে, মেডিকেল আসছে, ডেন্টাল আসছে। ওকে, সো এইখানে আমাদের বেশ কিছু পড়ার জিনিসপাতি আছে। চলো শুরু করি। আসো, ফার্স্ট অফ অল
সেটা হচ্ছে দুধের শর্করা সংযুক্তির মধ্যে আমরা জানি প্রোল্যাকটিন হরমোন ম্যামারি গ্ল্যান্ডে দুগ্ধ নিঃসরণ ঘটায় এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় প্রোল্যাকটিন হরমোনটা, এটা আমরা জানি। প প মিল আছে। ফার্স্ট ইম্পর্টেন্ট লাইন, দুধের পিএইচ মান, অর্থাৎ একটা নির্দিষ্ট পিএইচ এর রেঞ্জে তুমি যদি দুধ না রাখো তাহলে দুধ নষ্ট হয়ে যাবে। 6.6 টু 6.9, 3 স্টার। যা দাগানো আছে সবই 3 স্টার। তারপরেও পিএইচটা ইম্পর্টেন্ট এবং দুধকে সংরক্ষণ করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 10 ডিগ্রি বা তার নিচে। এর বেশি হলে সমস্যা। 10 ডিগ্রি বা তার নিচে লিকুইড অবস্থায় রাখলে 10 ডিগ্রির নিচে তুমি রাখতে পারো। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, দুধের প্রধান উপাদান কি? পানি। দুধের প্রধান উপাদান কি? পানি। পার্সেন্টেজ লাগবে না, পড়লে ভালো, 82 থেকে 88%। প্রধান উপাদান পানি। এখন প্রোটিনের মধ্যে 3 শ্রেণীর প্রোটিন পাওয়া যায়, এটা আগে মুখস্থ করো। দুধে কয় শ্রেণীর প্রোটিন? 3 শ্রেণীর। প্রধান কোনটা? উত্তর হচ্ছে ক্যাজিন বা ক্যাসিন। তোমাকে যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি দুধের প্রধান প্রোটিন, উত্তর হচ্ছে ক্যাজিন বা ক্যাসিন। ক্যাজিন বা ক্যাসিন, বাস। এই লাইনটা এইখানেই আছে। ক্যাজিন হলো দুধের প্রধান প্রোটিন। এটা আইসে গেছে, প্রশ্ন আইসে গেছে। এটা মেডিকেলে আমার পরীক্ষা আসছিল। দুগ্ধ চিনি, নিচের কোনটি দুগ্ধ চিনি বা দুধের শর্করা? উত্তর হচ্ছে ল্যাকটোজ। অনেকে এটারে গ্যালাক্টোজ ভাবে। আরে ভাই, দুধ মানে হচ্ছে এল যুক্ত যেগুলি যত যত ধরনের কথা আছে, ল্যাকটোজ, তারপরে দুধের উপর যে ব্যাকটেরিয়া কাজ করে নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ল্যাকটালবুমিন প্রোটিনের নাম। তাহলে যেই শর্করার নামের আগে ল্যাক ল কথা আছে সেটা হচ্ছে দুধ, সেটা হচ্ছে দুধ, সহজ কথা। তাহলে ল্যাকটোজ হচ্ছে দুগ্ধ শর্করা, নট গ্যালাক্টোজ। ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, আমরা পড়বো। ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, নেক্সট সামনের সপ্তাহে পড়বো। দুইটা মনোস্যাকারাইড থাকে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা গ্যালাক্টোজ। গ্লুকোজ গ্যালাক্টোজ পরস্পর বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয়ে যে ডাইস্যাকারাইড তৈরি করে, এটাই হচ্ছে ল্যাকটোজ। এটাকে বলা হয় দুগ্ধ শর্করা বা দুধের চিনি। আচ্ছা, এখন এই পাশে নিচের কোন দুধের খনিজ উপাদান, কোন 3টা খনিজ উপাদান অধিক থাকে? একদম ঠাটা মুখস্থ। ক্যালসিয়াম থাকে আমরা সবাই জানি, পটাশিয়াম মুখস্থ করতে হবে, ফসফরাস মুখস্থ করতে হবে, ফটা মুখস্থ করতে হবে। তাহলে ক্যালসিয়াম থাকে আমরা সবাই জানি, দুধে ক্যালসিয়াম থাকে। সাথে কি থাকে? ফ থাকে। পতে পটাশিয়াম, ফতে ফসফরাস, কাহিনী শেষ। ভিটামিনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, দুধে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন এ বেশি থাকে। আর একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে দুধের পাস্তুরীকরণ ও ফুটানোর কারণে দুধের কোন ভিটামিন নষ্ট হয়? উত্তর হচ্ছে ভিটামিন সি। কারণ তাপ দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, কারণ ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা তাপ পেলে নষ্ট হয়ে যায়। এই জন্য ভিটামিন সি বারবার আমাদের ইনটেক করতে হয়, শরীর ধরে রাখতে পারে না। তাহলে আমরা দুধ সম্পর্কে অনেক কিছু জানছি। এখন দেখো এই ছক থেকে কি লাগবে। এই ছক থেকে মেডিকেলেও কোশ্চেন আসছে, ডেন্টালেও কোশ্চেন আসছে। দেখো মেডিকেলে 20, ডেন্টালও 20। মেডিকেল 20 সালে এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন, ডেন্টাল এই অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসছিল। মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং মান সহ মুখস্থ রাখতে হবে। মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ সবচাইতে বেশি থাকে এবং মান সহ মুখস্থ রাখতে হবে 7.1। আচ্ছা, মহিষের দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে 7.4। আর আমরা জানি চর্বি জাতীয় খাদ্যের ক্যালোরিফিক মান বেশি, অর্থাৎ তাহলে সবচেয়ে বেশি শক্তিও পাওয়া যাবে এই মহিষের দুধ থেকে। তাহলে মহিষের দুধে চর্বির পরিমাণও বেশি 7.4, ক্যালোরির পরিমাণও বেশি 110। এন্ড আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোটিনের পরিমাণ কার বেশি? ভেড়ার দুধে। তাহলে আমরা 3টা কথা পড়ছি, মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি 7.1, মহিষের দুধে লিপিডের পরিমাণ সবচেয়ে বেশি 7.4, যার কারণে এর শক্তিমানও সবচেয়ে বেশি 110, আর ভেড়ার দুধে প্রোটিনের পরিমাণ বেশি। আশা করি এটুকু মুখস্থ হয়ে গেছে। হোপসো। আচ্ছা, এই কোশ্চেনটা খেয়াল করো। সাসপেনশনের বেলায় কণাগুলোর ব্যাস কত হইতে হয়? 500-র বেশি। তাহলে 500-র বেশি এখানে কোনটা আছে? ঘ নাম্বার, তাই ঘ অ্যান্সার। দুধ থেকে মাখন পৃথকীকরণ। আচ্ছা, এখান থেকে কিচ্ছু লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে এই প্রশ্নটা 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা 3 স্টার কোশ্চেন। সেটা হচ্ছে তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তুমি যদি না পড়ো তুমি হিমালয় দাগে দিবে। উত্তর হচ্ছে পাস্তুরীকরণ। খুবই 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 ইম্পর্টেন্ট পাস্তুরীকরণ। আচ্ছা, এরপরে আসো, সেটা হচ্ছে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। লবণ মিশালে মাখনের স্বাদ ও মাখনের স্থায়িত্ব বাড়ে, লবণ মাখনের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এই লাইনটাই
যে মাখনের নিচের কোনটি মিশালে মাখনের স্বাদ এবং মাখনের স্থায়িত্ব বাড়ে, অথবা নিচের কোনটি মাখনের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে খাদ্য লবণ। আমরা জানি খাদ্য লবণ হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভস। বাস। এখন আসো মাখন থেকে পানি মুক্তকরণ। এখান থেকে একটা এমসিকিউ আসবে, 3 স্টারে দেখাও কিভাবে করা হয়। চাপ প্রয়োগ করে করা হয়, চাপ প্রয়োগ করে। মাখন থেকে পানি মুক্তকরণ কিভাবে করা হয়? চাপ প্রয়োগ করে করা হয়, ঠিক আছে। মাখন থেকে ঘি উৎপাদন আমরা পড়বো না, এই পাশে দুটো এমসিকিউ আছে। দুধ থেকে ছানা তৈরি করতে কোনটি ঘটে? আমি কেমনই বলছিলাম, দুধের উপাদানটাকে তুমি ছানায় পরিণত করে ফেলাইছো। দেখো আহ আমরা আমি সাধারণত যখন দেখা গেছে যে দুধ থেকে যখন ছানার ক্রেভিংস উঠে, বিশেষ করে বাসায় গেলে রাত বিরাতে, দুধের মধ্যে একটু ভিনেগার বা একটু লেবু চিপড়াই দিলে ওটা ছানা হয়ে বেরোয় আসে, ঠিক আছে। কি করছি আর? দুধের উপাদানটাকে জমাট বাঁধায় ফেলাইছি। তাহলে এটা কি? 100% কোয়াগুলেশন। উদাহরণ, দুধের প্রধান প্রোটিন কোনটি? ক্যাজিন। আচ্ছা, এরপরে আসো এই যে দেখো কোশ্চেনটা দেখো, ঢাকা বোর্ডের কোশ্চেন। কোন প্রাণীর দুগ্ধে ক্যালোরি শক্তি বেশি থাকে? ক্যালোরি কার বেশি থাকে? মহিষ। মহিষের বেশি থাকে, কারণ আমরা জানি তার দুধে কিসের পরিমাণ বেশি? চর্বির পরিমাণ বেশি, 7.4। এখন এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু আগে আমি বলছি দুধ সংগ্রহের পর দুধ ঠান্ডা করে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হয়। কত ডিগ্রি সেলসিয়াস? 10 ডিগ্রি। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি দুধের পিএইচ রাখতে হবে 6.6 টু 6.9। এই পিএইচ এর মান যদি কমে যায় তখন আমরা একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দুধের পিএইচ নির্দিষ্ট রাখতে এটা অনুশীলনী কোশ্চেন আছে, কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। পাস্তুরায়নের দুইটা পদ্ধতি, জাস্ট নাম দুটা লাগবে, হোল্ডার পদ্ধতি, HTST পদ্ধতি। এখান থেকে আর কিছু লাগবে না, আমরা সরাসরি চলে যাচ্ছি টয়লেট্রিজ ও পারফিউমে চলে আসো। সেটা হচ্ছে টয়লেট্রিজ ও পারফিউমারি। ফার্স্ট কোশ্চেন এখান থেকে, পারফিউমারি গোলাপ জল প্রস্তুতি প্রথম, সেটা হচ্ছে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? স্টিম পাতন। কোন পদ্ধতি? স্টিম পাতন পদ্ধতি। আমি একদম ফার্স্ট ক্লাসে পড়াই দিছি। স্টিম না, এটা পরবর্তী ক্লাসে পড়াবো, এখনো পড়াইনি। স্টিম পাতন বা যেটাকে বলা হয় হচ্ছে বাষ্পপাতন। বাষ্পপাতন, ঠিক আছে, বাষ্পপাতন। এটা দ্বিতীয় অধ্যায় শেষে শুরু করব, সমস্যা নাই। আচ্ছা, এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই দেখো, এই কোশ্চেনটা এসে গেছে। মাখনকে পানি মুক্ত করা হয় কিভাবে? চাপ প্রয়োগ করে। গোলাপ জল প্রস্তুতি তাহলে আমরা কি জানলাম? বাষ্পপাতন বা স্টিম পাতন। এবং এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোনটি পাইনলের প্রধান উপাদান? উত্তর হচ্ছে আলফা টার্পিনল। বা নিচের কোনটি পাইন অয়েল নামে পরিচিত? এই এমসিকিউটা আসছে, কোনো না কোনো জায়গায় আসছে, আমার মনে আছে। নিচের কোনটি পাইন অয়েলের উপাদান, প্রধান উপাদান, অথবা নিচের কোনটি পাইন অয়েল নামে পরিচিত? আলফা টার্পিনল। আলফা টার্পিনল যুক্ত পাইন তৈল সুগন্ধি রূপে কাজ করা হয়। এখান থেকে আর কিছু লাগবে না, লাগবে হচ্ছে হেয়ার অয়েলে। চলে আসো, হেয়ার অয়েলে ইমালসিফায়ার হিসেবে কি ব্যবহার করা হয়? ওলিক অ্যাসিড। 3 স্টার দাও। হেয়ার অয়েলে ইমালসিফায়ার হিসেবে কি কাজ করে? কোনটি ব্যবহার করা হয়? ওলিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখান থেকে আর কিছু লাগবে না। ট্যালকম পাউডারের মূল উপাদানের নাম কি? ট্যালক। ট্যালকম পাউডারের মূল উপাদানের নাম কি? ট্যালক। সংকেত লাগবে 3MgO4SiO2H2O। একদম ঠাডা মুখস্থ, 3MgO4SiO2 into H2O। এই সংকেত বললাম, কখনোই ভুলা যাবে না। আচ্ছা, এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো এইখানে কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোমল অ্যান্টিসেপটিক হিসেবে, এখানে 3 স্টার, লাইনটা 3 স্টার দাও। কোমল অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে কোনটি? জিঙ্ক স্টিয়ারেট। কি স্টিয়ারেট? জিঙ্ক স্টিয়ারেট কোমল অ্যান্টিসেপটিক। আচ্ছা, ভালো কথা। 1 2 নাম্বার, এই ট্যালকম পাউডারকে ফাঁপানোর জন্য ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট। এন্ড ট্যালকম পাউডার বলো আর বেবি পাউডার বলো, দুই জায়গায় অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ইউজ করা হয়। তাহলে আমরা কয়টা কথা জানলাম? 3টা কথা। 1 নাম্বার, জিঙ্ক স্টিয়ারেট কোমল অ্যান্টিসেপটিক। আর যদি বলা হয় অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে কোনটি? উত্তর হচ্ছে বোরিক অ্যাসিড। আর পাউডার ফাঁপানোর কাজে ব্যবহার করে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট, নট সালফেট। খবরদার, সালফেট জিনিসটা খারাপ। আচ্ছা, তাহলে ট্যালকম পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যালক, এটা আমরা আগে জানছি, 3MgO4SiO2H2O। এখান থেকে আর কিছু লাগবে না। বেবি পাউডারের বাধ্যতামূলক একটি অ্যান্টিসেপটিক এবং খুব হালকা সুগন্ধ বিষয়। বেবি পাউডারের অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি কাজ করে? বোরিক অ্যাসিড। আমি একটু আগে পড়াইছি। আচ্ছা, চলে আসো, এখান থেকে আর কিছু নাই। স্নো বা ভ্যানিশিং ক্রিম প্রস্তুতি, এটি একটু পরে পড়াচ্ছি, এটা আমি কেবলই পড়াইছি, আশা করি মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় আসো, সেটা হচ্ছে
ভ্যানিশিং ক্রিম প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। 3 স্টার দিয়ে দাগাও, 3 স্টার দিয়ে দাগাও। ভ্যানিশিং ক্রিম প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, আর কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় কি? তরল প্যারাফিন। এটা 3 স্টার দিয়েই আছে। কি বলছি? কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? তরল প্যারাফিন। আর কিচ্ছু মুখস্থ করা লাগবে না, এখান থেকে শেষ। আমরা চলে আসি ভ্যানিশিং ক্রিম, ওয়াইল্ড ক্রিম, এগুলি কিচ্ছু লাগবে না। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। লিপস্টিকের মূল উপাদান কোনটি? উত্তর হচ্ছে মোম। লিপস্টিকের মূল উপাদান বা প্রধান উপাদান কোনটি? মোম। আচ্ছা, এন্ড এন্ড কই 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 লিপস্টিকে ময়শ্চারাইজার হিসেবে কোনটি কাজ করে? উত্তর হচ্ছে গ্লিসারল, নট গ্লিসারিন। খবরদার, অপশনে বললাম গ্লিসারিনও থাকবে। কি বলছি? লিপস্টিকে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে কে? গ্লিসারল। প্রধান উপাদান কি? মোম। প্রধান উপাদান কি? মোম। বাস, কোশ্চেন এসে গেছে বোর্ডে। এটা এই যে আফটার শেভ, আফটার শেভ কিছুদিন আগেই মাখছি, বিশাল ধরা ধরে। যাই হোক, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে হচ্ছে ডিন্যাচার্ড অ্যালকোহল 40, আর ময়শ্চারাইজার হিসেবে কাজ করে হচ্ছে গ্লিসারিন। এটা আমি তোমাকে বুঝাইতে চাচ্ছিলাম। যখন তোমাকে বললো যে মোমের ময়শ্চারাইজার হচ্ছে গ্লিসারল, আর যখন বলবে আফটার শেভের ময়শ্চারাইজার সেটা হচ্ছে গ্লিসারিন, আফটার শেভ গ্লিসারিন, আর অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে ডিন্যাচার্ড অ্যালকোহল 40। বাস। আচ্ছা আসো, এখন আসো মেহেদি। এখান থেকে একটা চমৎকার কোশ্চেন আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, মেহেদির যেই রং লাল হয়, এই লাল হওয়ার জন্য একটা রাসায়নিক উপাদান দায়ী, যার নাম হচ্ছে লাসন, লৌসন। যার নাম কি? লাসন বা লৌসন। এটার ফুল মিনিংটাও লাগবে, 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন। 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেহেদির পিএইচ কত রাখতে হবে? 5.5। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা এসে গেছে নিচের দিকে, আর কিচ্ছু নাই আমাদের। পরে সরাসরি চলে যাবে এই যে, কেবল দেখো কোশ্চেনটা আমি পড়াইছি। কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয়? তরল প্যারাফিন। খুবই 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 ইম্পর্টেন্ট। পরের পৃষ্ঠায় চলে আসো, গ্লাস ক্লিনার। গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে 28% অ্যামোনিয়া দ্রবণ। এটা কি? এটা হচ্ছে মূল উপাদান। লিখে রাখো, মূল উপাদান। খুবই গুরুত্বপূর্ণ, আর কিচ্ছু জানা লাগবে না। গ্লাস ক্লিনারের মূল উপাদান 28% অ্যামোনিয়া দ্রবণ, এইটুকু জানলে হবে। অ্যামোনিয়াটা মাথায় রাখবা। আর যেটা টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। খুবই গুরুত্বপূর্ণ। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? সোডিয়াম হাইড্রক্সাইড। আর গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড না বলে আমরা 28% অ্যামোনিয়ার দ্রবণ ব্যবহার করবো, ওইখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডই থাকে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যদি তোমাকে প্রশ্ন করা হয় ব্লিচিং এজেন্ট কোনটি, উত্তর দিবে হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এইখানে একটা চমৎকার ভেজাল আছে, এই জায়গায় একটা চমৎকার ভেজাল আছে। যদি তোমাকে প্রশ্ন করা হয় টয়লেট ক্লিনারের ব্লিচিং এজেন্ট কোনটা, তুমি উত্তর দিবা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, CaOClCl। সহজ কথা, CaOCl2। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় জীবাণুনাশক কোনটা, তুমি উত্তর দিবা ফেনল। কারণ কি? দুইটাই তো জীবাণুনাশক, কিন্তু আমি ফেনল কেন উত্তর দিব? ফেনল উত্তর দিব এই কারণে, কারণ পরের পৃষ্ঠায় এখান থেকে সরাসরি লাইনটা আছে। ব্লিচিং এজেন্ট বললে CaOClCl, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, আর জীবাণুনাশক বললে ফেনল দাগাইতে হবে। ঠিক আছে, এখন আসো টয়লেট ক্লিনার, কস্টিক সোডা, গ্লাস ক্লিনার, অ্যামোনিয়ার ব্যবহার কেন করা হয় না তোমরা অটোমেটিকলি জানো। সোডিয়াম হাইড্রক্সাইড যদি গ্লাসে ব্যবহার করা হয় তাহলে গ্লাসটাকে সে খসখসা তথা ক্ষয় করে, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়ার নাই। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান সোডিয়াম হাইড্রক্সাইড। মল্ট ভিনেগার গ্লাস ক্লিনারের প্রধান উপাদান। দেখো ক্লিনারের মূল উপাদান কোনটি? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা 28% অ্যামোনিয়ার দ্রবণ। একই কথা, একই কথা। আচ্ছা, এখন আসো মল্ট ভিনেগার পদ্ধতি। এই জায়গাটার এই লাইনটা ইম্পর্টেন্ট, 3 স্টার দাও। এটা এক জায়গায় এসে গেছিল। আখ বা খেজুরের রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? উত্তর হচ্ছে 16 থেকে 20%। আচ্ছা, আমরা জানি ইস্ট থেকে ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম দুইটাই মিশ্রিত হয়। এখন প্রশ্ন হচ্ছে ইনভার্টেজ এনজাইমের ব্যবহারটা পরীক্ষা এসে গেছে। কি করে? সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একত্রে বলা হচ্ছে ইনভার্ট চিনি, এই জন্য নাম হয়ে গেছে ইনভার্টেজ। তাহলে ফার্স্ট অফ অল কোশ্চেন খেয়াল করো, ফার্স্ট কোশ্চেন,
এই বিক্রিয়ায় তথা তোমাকে বলবে সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে কে পরিণত করে ইনভার্টেজ। 2 নম্বর এমসিকিউ, ইনভার্টেজ কে ক্ষরণ করে ইস্ট, ই মিল আছে। এন্ড জাইমেজ এনজাইম এটাও ইস্ট থেকে ক্ষরণ হয়, কিন্তু আমরা সবাই জানি এটা কি করে, ইনভার্ট চিনি তথা গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করে। বাস, কাহিনী শেষ। এখানে আমরা সবাই জানি এখানে একটা ব্যাকটেরিয়া প্রয়োজন হয়, অ্যাসিটোব্যাক্টার, নাম মুখস্থ করলেই হবে, আর কিছু এখান থেকে লাগবে না। আর আমরা সবাই জানি যে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার মানে হচ্ছে 6 থেকে 10% জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, বাকি সবটুকু থাকে পানি, এবং এটার পিএইচ মানও আমরা সবাই জানি 4.74। বাস 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 বাস, আর কি আছে? আর কিছু নাই। তোমাদের এখন কাজ হচ্ছে এই অধ্যায়ে যাবতীয় যত এমসিকিউ আছে, সকল বইয়ের যত এমসিকিউ আছে সব সুন্দর মতো করে ফেলানো। বেস্ট অফ লাক। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? ভাই হাজারি স্যারের বইয়ের ওই এমসিকিউটা ওইটা কি করব? কোন এমসিকিউটা কত নাম্বার বলো তো? ভাইয়া 16 নাম্বার এমসিকিউ, যে দুধ হচ্ছে নিচের কোনটি? জেল, ইমালশন, সাসপেনশন, সল? ইমালশন। মানে আর কি অ্যান্সার শিটে সল দেয়া। দেখ, ইমালশন। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই? ওকে, থ্যাংক ইউ, টাটা।